হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলির 34 নম্বর পর্ব। দেখতে দেখতে অনেকগুলোই পর্ব করে ফেললাম। পর্বগুলো আশা করব তোমাদের খুবই কাজে আসছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে প্রতিদিন ক্লাসগুলো করাচ্ছি। দেখো, জিকে, জিএস এবং জেনারেল সায়েন্সের আমরা যদি পার্ট, জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট দেখি, এর থেকে কিন্তু প্রশ্ন হিউজ পরিমাণে প্রশ্ন থাকে। এর প্রশ্ন শেষ নেই, প্রচুর প্রশ্ন উত্তর হয়। সো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিন করার চেষ্টা করি, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। প্রতিদিন এই ক্লাসটি দেখতে সকাল 8টাতে যুক্ত হবে, আর লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাবে। সমস্ত আপডেট সেখানে তোমাদের দেওয়া হয়। প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দুর্দান্ত একটি প্রশ্ন দিয়ে সেশনটি শুরু করছি। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টকে বোঝাচ্ছি। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়, তারপরে হাইকোর্ট, তারপরে জেলা আদালত, এগুলো আছে। তো সুপ্রিম কোর্টটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে? রাইট অ্যান্সার ইজ অপশন বি, 1950 সালে সুপ্রিম কোর্ট ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। নেক্সট, লাইফ ডিভাইন কে রচনা করেন? লাইফ ডিভাইন হচ্ছে একটা পুস্তক, এই পুস্তকটির রচয়িতা কে? লাইফ ডিভাইন শীর্ষক পুস্তকটির রচয়িতা কে? এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ, তিনি রচনা করেছিলেন। কোন ভিটামিন খুব সহজে মানবদেহের সংশ্লেষিত হয়? মানবদেহে কোন ভিটামিনটা খুব তাড়াতাড়ি সংশ্লেষ হয়ে যায়? কোন ভিটামিনটা মানবদেহে দ্রুত সংশ্লেষ হয়? সেটা হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিফেরল। ক্যালসিফেরল এটার রাসায়নিক নাম। এই ভিটামিনটা কোথায় পাওয়া যায়? সূর্যের রোদ, তাপ মানে যে রোদ থাকে, মেনালি সূর্যে পাওয়া যায়, তাই না? সূর্যের আলোতে পাওয়া যায় ক্যালসিফেরল বা ভিটামিন ডি। এর অভাবে রিকেটস রোগ, অস্টিওপোরোসিস রোগ ইত্যাদি কিন্তু রোগ দেখা যায়। নেক্সট প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ একটি খেলার সাথে যুক্ত কাপ বা একটা ট্রফি। এইটা কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ যুক্ত হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত একটি কাপ। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2020 সালে ভারত মোট কতগুলি পদক জিতেছিল? গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সর্বশেষ আয়োজিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 2020। প্রতি 4 বছর হয়, এই বছরেও হবে, 2024-এ আয়োজিত হবে। কোথায় হবে? 2024-এ প্যারিসে হবে, এটা জেনে রাখতে হবে কিন্তু। প্যারিস অলিম্পিক এই বছরে হতে চলেছে। আর 2020-তে হয়েছিল টোকিওতে আয়োজিত। এবারে দেখো, ভারত মোট কতগুলি পদক জিতেছিল? তার আগে আমরা একটু জিনিস দেখে রাখি। ভারতের থেকেও বেশি পদক কারা কারা জিতেছিল? প্রথম আমরা ফার্স্ট যদি দেখি, প্রথম হচ্ছে ইউএসএ, সব থেকে বেশি পদক জিতেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি পদক জেতে 112টি, এবং এটা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছিল অলিম্পিকে সব থেকে বেশি পদক জিতে। দ্বিতীয় স্থানে ছিল চীন, চীন ছিল দ্বিতীয় স্থানে, সেকেন্ড পজিশনে ছিল চীন। চীন পদক জিতেছিল 89টি পদক জিতেছিল। তারপরে জাপান, তারপরে ছিল জাপান দেশ। জাপানের পদক ছিল 57টি পদক জাপান জেতে। আর ভারত কতগুলি পদক জিতে? ভারত জিতেছিল 7টি পদক। 7টি পদক জিতে ভারতের স্থান ছিল 48তম স্থানে ভারত ছিল। 48টি 7টি পদক কি কি একটু আমরা বলে রাখি। দেখো, 7টি পদকের মধ্যে যদি দেখি আমরা, স্বর্ণ পদক বা সোনা ছিল কয়টি? সোনা ছিল 1টি। কে জিতেছিল সোনাটা? নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রোয়িংয়ে তিনি 1টি সোনা এনেছিলেন। রূপো কতগুলি ছিল? রূপো ছিল 2টি বা সিলভার 2টি। একটা হচ্ছে ভার উত্তোলক ওয়েট লিফটার মীরাবাই চানু একটা জিতেছিল, আরেকটা জিতেছিল রবি কুমার দহিয়া কুস্তিতে। টোটাল 2টি, তো হচ্ছে 3টি, বাকি থাকে 4টি, সেগুলো হচ্ছে ব্রোঞ্জ। বাকি 4টি হচ্ছে কি? ব্রোঞ্জ। কে কে জিতেছিল ব্রোঞ্জ? একটা ব্যাডমিন্টনে পিভি সিন্ধু জিতেছিল, ভারতীয় পুরুষ হকি দল একটা জিতেছিল ব্রোঞ্জ, বজরং পুনিয়া একটা জিতেছিল, লাভলিনা বরগোহাঁই বক্সিংয়ে একটা তিনি পদক জিতেছিলেন। টোটাল 7টি পদক
ভারত জেতে এবং 48তম স্থান অধিকার করেছিল। এবছরে প্যারিস অলিম্পিক হবে, প্যারিস অলিম্পিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্যারিস অলিম্পিকের যে সমস্ত ইভেন্টগুলো হবে সবগুলো কিন্তু তোমরা একটু নোট করে রাখবে। পরেরটা, একটি প্রশম লিটমাস দ্রবণের কি রং হয়? একটি প্রশম লিটমাস দ্রবণের কি রং হয়? রং হয় কি গোলাপি, বেগুনি বা পার্পেল হয়ে থাকে একটি প্রশম লিটমাস দ্রবণের। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা বেগুনিও থাকতে পারে তোমাদের অপশানে, বেগুনি করলেও অ্যান্সার হবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অপশানে এরকমই দেওয়া ছিল, এই কারণে এটা উত্তর হবে। মাউন্ট কিলিমাঞ্জারো একটি স্তূপ পর্বত, ফঙ্গিল পর্বত, মৃত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি। মাউন্ট কিলিমাঞ্জারো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ বা পর্বত, এটা মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারোটা এটা একটা কি ধরনের পর্বত? এটা হচ্ছে একটা কিন্তু মৃত আগ্নেয় পর্বত, এটা একটা মৃত আগ্নেয় পর্বত, যেটা সমগ্র আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত। নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যামটা কোথায়? এটা হচ্ছে ওড়িশা স্টেটে অবস্থিত, আমাদের ভারতের ওড়িশা রাজ্যের ওড়িশার মহানদীতে উপর অবস্থিত হীরাকুদ বাঁধ। এছাড়া দেখো ফাকরানাঙ্গাল ড্যাম আছে, সব থেকে বৃহৎ বাঁধ। তেহেরি ড্যাম ভাগীরথীর উপরে উচ্চতম, এটাও একটু ইম্পর্টেন্ট, উচ্চতম বাঁধ কিন্তু এটা তেহেরি বাঁধ। ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয়? ভারতের বৃহত্তম পশু মেলা এটা কোথায় আয়োজিত হয়? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। এটা অ্যান্সার হবে সোনপুর। সোনপুরটা কোথায়? সোনপুরটা বিহারে অবস্থিত। বিহারের সোনপুরে সব থেকে বৃহৎ পশু মেলা আয়োজিত হয় ভারতে। শুধু ভারত নয়, এশিয়ারও বৃহত্তম, এশিয়ার বৃহত্তম কাটেল ফেয়ার। নেক্সট, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নবগোপাল মিত্র এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক একটা সংগঠন ছিল এই হিন্দু মেলা। নবগোপাল মিত্র প্রধান ভূমিকা পালন করেছিল এটা প্রতিষ্ঠায়। এই হিন্দু মেলাটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1867, 1867 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট ইজ হোমওয়ার্ক আজকের। ওনাম কোন রাজ্যের প্রচলিত উৎসব? ওনাম হচ্ছে একটা রাজ্যের প্রচলিত উৎসব। কোন রাজ্যের প্রচলিত উৎসব? সকলে কমেন্ট করে তার উত্তর জানিয়ে যাবে। কোন তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়? ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস এটা কবে পালন করা হয়? চলো, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে এটা পালন হয় কবে? এটা জানার আগে আমাদের একটা সংস্থার কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে। এই অর্গানাইজেশনটা 23শে মার্চ 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা হয়। এই সংস্থাটার সদর দপ্তর হচ্ছে এই সংস্থাটার সুইজারল্যান্ডের জেনেভাতে। ওকে, এবারে দেখো উত্তর আমরা কি নেব এখানে? অবভিয়াসলি 23শে মার্চ 1950 এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই কারণে কিন্তু 23শে মার্চ এই দিনটাকে বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয়।
ডব্লিউবিসিএস এর প্রশ্ন, গুরু নানকের জন্মস্থান কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছে গুরু নানক? যারা ক্লাসটিতে যুক্ত হয়েছো একটা করে লাইক করে দেবে সকলে, যারা লাইক করনি ক্লাসে লাইক করবে প্রতিদিন ক্লাসে, তাহলে ক্লাস করতে কিন্তু খুবই ভালো লাগে। গুরু নানক হচ্ছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, শিখ ধর্মের প্রথম গুরু তিনি ছিলেন। এবং গুরু নানকের জন্মস্থান কোথায়? গুরু নানক 1469 সালে জন্ম তার। এবং গুরু নানকের জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে তালওয়ান্দি নামক স্থানে, যেটা বর্তমানে আমাদের প্রতিবেশী দেশে পড়ে থাকে, পাকিস্তানের মধ্যে পড়ে তালওয়ান্দি, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ লেখা বইটির নাম কি? স্বামী বিবেকানন্দ কোন বইটি এর মধ্যে লিখেছিলেন? দেখো, অ্যান্সার করো। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, ভারতের সাধক। কোন গ্রন্থটির লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দ রচিত গ্রন্থ হচ্ছে এখানে কোনটি? কর্মযোগ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন তিনি। ইউআরএল এর সম্পূর্ণ রূপ কি? ইউআরএল মানে যেটাকে আমরা লিংক বলে থাকি, তাই না? যে তোমরা যে লিংকে ক্লিক করে আমাদের ক্লাসে ঢুকতে পারো, বা ক্লাসে তোমরা শেয়ার বাটনে গেলে একটা লিংক কপি করতে পারবে, সেটাকে সাধারণত ইউআরএল বলা হয়ে থাকে। এই ইউআরএল এর সম্পূর্ণ রূপ কি? ইউনিফর্ম রিসোর্স ল্যাঙ্গুয়েজ, ইউনিয়ন রিসোর্স ল্যাঙ্গুয়েজ, ইউনিয়ন রিসোর্স লোকেটর, এবং আরেকটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রাইট অ্যান্সার কি হবে? এটার সঠিক উত্তর অ্যাকচুয়ালি হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন ডিতে আছে, এটাই সঠিক উত্তর হবে। পরেরটা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোন যুগের পণ্ডিত ছিলেন? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, ইনি একজন ছিলেন বৌদ্ধ পণ্ডিত। ইনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, যিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। ঠিক আছে, তিব্বতে কে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি করেছিলেন। অতীশ দীপঙ্কর ইনি কোন যুগের একজন পণ্ডিত ছিলেন? তিনি ছিলেন পাল যুগের একজন পণ্ডিত। পাল যুগের যে সমস্ত শাসকরা ছিল আমরা দেখেছি, তারা কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। সেটা গোপাল হতে পারে, ধর্মপাল, তারপরে হচ্ছে তোমার রামপাল, এরা সবাই কিন্তু তোমার মহিপাল, এরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিল। সো এখানে অপশন বি ইজ রাইট অ্যান্সার, পাল বংশে তিনি একজন পণ্ডিত ছিলেন। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচ আছে, সেগুলোতে তোমরা ভর্তি হতে পারো। ম্যাথ ফাউন্ডেশন, জিকে জিএস ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, এই সমস্ত ফাউন্ডেশন ব্যাচ চলছে। তার সাথে একটা আমাদের মেইন ব্যাচ চলছে 3.0 ব্যাচ ফাউন্ডেশন, যেখানে তোমরা এই সমস্ত ক্লাসগুলো যেগুলো এখানে আছে না আলাদা আলাদা, এগুলোতে আলাদা আলাদা করেও ভর্তি হতে পারবে তোমরা, এবং চাইলে তোমরা একত্রে এটাতে ভর্তি হতে পারবে। একত্রে ভর্তি হওয়ার জন্য ফাউন্ডেশন 3.0 নামক এই ব্যাচে তোমাকে যুক্ত হতে হবে। সেখানে গেলে তোমরা কম্বাইন্ড সমস্ত পরীক্ষার দিকে খেয়াল করেই, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই ব্যাচটা গুরুত্বপূর্ণ, সমস্ত পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচটা নিতে পারো। WAP, KP, PSC, রেল, SSC সমস্ত পরীক্ষার জন্য ব্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাবে। বিষয়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, সমস্ত কিছু ফিচার্স পাবে। আর TWS একাডেমি অ্যাপটা ডাউনলোড তো প্রথমে তোমাকে করতেই হবে, এটাতে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে সকলে ডাউনলোড করে নেবে আমাদের TWS একাডেমি অ্যাপ, এবং ভর্তি হয়ে যাবে। আজ থেকেই চাকরির সেরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশন, সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশন টি কোথায় অবস্থিত? বলো। সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশন অবস্থিত চণ্ডীগড়ে, অপশন বি চণ্ডীগড়। দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত? দ্বিতীয় হুগলি সেতু কি নামে পরিচিত? নজরুল সেতু, রবীন্দ্র সেতু, বঙ্কিম সেতু, বিদ্যাসাগর সেতু। রবীন্দ্র সেতু নামে পরিচিত হচ্ছে হাওড়া সেতুটা, হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু যেটা, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু নামে পরিচিত। দ্বিতীয় হুগলি সেতু, এটা হুগলি নদীর উপরে কলকাতার বুকে অবস্থিত, হুগলি নদীর
উপরে কলকাতাতে অবস্থিত এবং এই দ্বিতীয় হুগলি সেতু, এটার অপর নাম হচ্ছে কি বিদ্যাসাগর সেতু। 1992 সালে এই সেতুটাতে যান চলাচল শুরু হয়েছিল। নামটা মনে রাখবে, সালটা মনে রাখবে কবে থেকে যান চলাচল শুরু হয়েছিল, 1992 সালে। গ্রাফাইট, কার্বন ও হিরে হলো ড্যাশ। গ্রাফাইট, কার্বন ও হীরা এগুলোকে বলা হয় থেকে অ্যালোট্রোপ, এগুলোকে বলা হয় অ্যালোট্রোপ। নেক্সট, নিম্নলিখিত কোন গ্রন্থে বখতিয়ার খলজির আক্রমণের কথা জানা যায়? বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তিনি বাংলা আক্রমণ করেছিল, আমরা জানি তিনি বাংলা আক্রমণ করেন। কার সময় করেছিল বলতো তিনি বাংলা আক্রমণ? লক্ষণ সেনের সময়। লক্ষণ সেনের শাসনকালে তিনি বাংলা আক্রমণ করেছিলেন এবং লক্ষণ সেন হচ্ছে বাংলার শেষ হিন্দু শাসক ছিলেন এবং তার সময় বা সেন বংশের শেষ শাসক তিনি ছিলেন, তার সময় তিনি বাংলা আক্রমণ করেন। সো এই যে ঘটনা, এগুলো আমরা জানতে পারি কার গ্রন্থ থেকে? সেটা হচ্ছে তাবাকাত ই নাসিরি নামক এই গ্রন্থ থেকে কিন্তু জানতে পারি। তাবাকাত ই নাসিরি এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছেন বিখ্যাত মিনাজ ই সিরাজ। কে লিখেছিলেন? মিনাজ ই সিরাজ, তার লেখা গ্রন্থ এটা এবং সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি। খুবই ইম্পর্টেন্ট এটা। পরের প্রশ্ন দেখি, পালাউমো টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পালাউমো স্থানটা কোথায় জানলেই উত্তর করা যাবে। পালাউমো টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পালামো কোথায় বলো? পালামো কোথায় এটা অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে না? তো ঝাড়খণ্ড রাজ্যে এই টাইগার রিজার্ভটা অবস্থিত। মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হয়? কিডনির রোগ হয়ে থাকে আমাদের কোন দূষক? কিডনি মানে বৃক্ক, বৃক্কর যে রোগ সেটা হয়ে থাকে কোনটি দূষণের ফলে? কোন ধাতু বা কোন পদার্থ দূষণের ফলে? কোবাল্ট, ক্যাডমিয়াম অ্যান্ড কার্বন, লোহা। মানুষের শরীরে কিডনির প্রবলেম হয়ে থাকে কিসের কারণে? সেটা হচ্ছে ক্যাডমিয়াম দূষণের কারণে। ক্যাডমিয়াম দূষণের কারণে একটা রোগ হয় যেটার নাম হচ্ছে কি বলতো? ইটাই ইটাই রোগ। ইটাই রোগ হয় এটি দূষণের ফলে এবং এর কারণে কিন্তু আমাদের বৃক্কর কিন্তু সমস্যা দেখা যায়। এটাকে এইচ ডিজিজও বলা হয়ে থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম? নারী সাক্ষরতার বিষয় যদি আমরা রাজ্য ওয়াইজ দেখি তাহলে কিন্তু সব থেকে কম কোথায় হয়? সাক্ষরতার নিরিখে সব থেকে বেশি আমাদের রাজ্য ওয়াইজ, প্রথমে আমরা একটু রাজ্য নিয়ে আলোচনা করি ভারতের। রাজ্য ওয়াইজ সব থেকে বেশি সাক্ষরতার হার কোথায়? কেরালায় সব থেকে বেশি সাক্ষরতার হার রাজ্য ভিত্তিক। সব থেকে কম কোথায়? বিহারে সব থেকে কম রাজ্য ভিত্তিক সাক্ষরতার হার। সব থেকে কম নারী শিক্ষার হার কোথায়? সেটা কিন্তু অ্যান্সার হবে অন্য। কোথায়? সেটা হচ্ছে রাজস্থানে। আর সব থেকে বেশি নারী শিক্ষার হার কোথায় বললে হবে? সেটা কিন্তু কেরালাতে হবে। কেরালাতে নারী শিক্ষার হারও বেশি, ওভারঅল শিক্ষার হার সেটাও কিন্তু সব থেকে বেশি কেরালাতে। ওকে, আর নারী শিক্ষার হার সব থেকে কম বললে হবে রাজস্থান স্টেট। আর জেলাগুলির মধ্যে আমরা যদি দেখি, জেলাগুলির মধ্যে সেম এরকম ভাবেই আমরা ভাগ করতে পারি। সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি? তাহলে অ্যান্সার কি হবে? সর্বাধিক স্বাক্ষর জেলার উত্তর হবে পূর্ব মেদিনীপুর।
পূর্ব মেদিনীপুর হচ্ছে সর্বাধিক জেলা যেটা সাক্ষরতার হারে প্রথমে আছে। তারপরে সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন ওভারঅল শিক্ষার হারের কথা বললে সর্বনিম্ন সাক্ষর জেলা কোনটি? সেটা হচ্ছে কোনটি? উত্তর দিনাজপুর। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে মহিলা শিক্ষার হার। তাহলে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে পুরুলিয়াতে মহিলা শিক্ষার হার কিন্তু কম। পুরুলিয়া ইজ রাইট অ্যান্সার। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ভারতে প্রথম এলএনজি চালিত বাসের উদ্বোধন করলেন? বলো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি এলএনজি, আচ্ছা অনেকে বলবে স্যার এলপিজি সিএনজি এ সমস্ত শুনেছি, এলএনজি কি? এলএনজি মিন হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক তরল গ্যাস। এই গ্যাস এর প্রথম বাসের উদ্বোধন করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার। আচ্ছা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করেছেন, তাহলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আমাদের একটু জেনে রাখতে হবে। কে মুখ্যমন্ত্রী বলো? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে বর্তমানে? তিনি হচ্ছেন একনাথ একনাথ শিন্ডে। তিনি হচ্ছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? থিওসফিক্যাল সোসাইটি এটা একটা সমাজ সংস্কারক সংগঠন ছিল। সংগঠন, সমাজ সংস্কারক। এই সংগঠনটা ভারতের বাইরে প্রতিষ্ঠিত হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রতে 1875 সালে প্রতিষ্ঠা করা হয় এটা। থিওসফিক্যাল সোসাইটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন একটা। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কারা? 1875-এ আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটি। অ্যান্ড এটার প্রতিষ্ঠাতা ছিলেন দুজন দম্পতি যাদের নাম হচ্ছে ম্যাডাম ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট। ম্যাডাম ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট, দুইজনে ব্লাভাটস্কি ওলকট প্রতিষ্ঠা করেন। নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত? গুরগাঁও, বেঙ্গালুরু ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর মুম্বাই। এর মধ্যে কোনটি ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত আমাদের কাছে? এটা রাইট অ্যান্সার কি হবে বলতো? এটা সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে বলা হয় থেকে ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া। তারপরে কি বলা হয় বলতো? তারপরে বলা হয় সিলিকন সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে এটাকে। এটাকে বলা হয় গার্ডেন সিটি। গার্ডেন সিটি বলা হয়ে থাকে, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। এছাড়া কি বলা হয়? স্পেস সিটিও বলা হয় এটাকে, তাই না? পরের প্রশ্ন। পরের প্রশ্নের উত্তরটা তো সই হয়ে গেল। ভারতীয় সংবিধানের কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত আছে? শিক্ষাটা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। মিউটেশন থিওরি দেন কে? মিউটেশন থিওরিটি কে দিয়েছিলেন? মিউটেশন থিওরির প্রবক্তা কে? এটার প্রবক্তা হচ্ছে হুগো দা ভ্রিস। তিনি মিউটেশন থিওরির প্রবক্তা। সম্প্রতি প্রসার ভারতীর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে? প্রসার ভারতীর একজন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে সম্প্রতি, তিনি কে? প্রসার ভারতীর সম্প্রতি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সেটা হচ্ছে নবনীত কুমার সেঘালকে নিযুক্ত করা হয়েছে। যারা ক্লাসটি এতক্ষণ দেখছিলে তাদের সকলকে বলবো একটু লাইক করে দাও ক্লাসে, প্রতিদিন ক্লাসটা একটু শেয়ার করো, তাহলে ক্লাসগুলো কিন্তু আবার কন্টিনিউ হবে। একটু শেয়ার করতে হবে ক্লাসগুলোকে, প্রতিদিন ক্লাসে লাইক করতে হবে আর যুক্ত হতে হবে কিন্তু টাইম মতো করে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত জেলা কোনটি? খুবই ইজি একটা কোশ্চেন, মানে খুবই সহজ প্রশ্ন।
কম বৃষ্টিপাতযুক্ত জেলা কোনটি? সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? এটা দেখা মাত্রই উত্তর হবে। কোথায় হয়? পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে বৃষ্টিপাতের সব থেকে শুষ্কতম স্টেট, সব থেকে উষ্ণতম স্টেটের মধ্যে, সরি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পড়ে থাকে পুরুলিয়া। আচ্ছা, আর্দ্রতম বললে কি হবে বলতো? আর্দ্রতম জেলা কোনটি? তাহলে কিন্তু অ্যান্সার হবে কি? আলিপুরদুয়ার। এখানে আছে বক্সাদুয়ার, যেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমবঙ্গের। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? বলো। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তর। আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরীয়? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। কি কি স্তর আছে? একটা হচ্ছে গ্রাম সভা, তারপরে তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতি, আরেকটি হচ্ছে জেলা পরিষদ। এর মধ্যে সব থেকে নিচের স্তর হচ্ছে গ্রাম সভা বা গ্রাম যেটা, তারপরে আছে পঞ্চায়েত সমিতি মিডিলের স্তর, এবং সবচেয়ে সর্বোচ্চ স্তর হচ্ছে কোনটি? সেটা হচ্ছে জেলা পরিষদ। ওকে, 30টি প্রশ্ন হয়ে গেল। আজকের 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে একটা করে লাইক করে দেবে। ফাউন্ডেশন 3.0 ব্যাচে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে প্রতিদিন সেখানে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস করানো হচ্ছে, সুন্দর ক্লাস হচ্ছে, অবশ্যই যুক্ত হতে ভুলবে না তোমরা। আর TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো, সেখানে সুপার হিরো ব্যাচ ছাড়া অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ চলছে। অবশ্যই ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো তোমার যেটা পছন্দ হয়, ভর্তি হয়ে যাও তোমরা। সেখানে থিওরি প্লাস MCQ এবং PYQs এর ক্লাস আমরা এখানে করাচ্ছি। জিকে, জিএস এবং জিএ ফাউন্ডেশনের জন্য স্পেশাল সুপার হিরো ব্যাচ, সেখানে আমরা তোমাদের সেরা চাকরির প্রস্তুতি দিচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটি শেষ করলাম। ভালো থাকবে সকলে। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।